আলহামদুলিল্লাহ দর্শক দেখেন এইগুলা ম্যাক্সিমামই হয়েছে রুই এবং কাতলা মাছ হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে আপনাদের সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সাথে আছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের এই যে মাছ চাষের প্রকল্প, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় অবস্থিত। দর্শক, গত 2 সপ্তাহ আগে আপনারা দেখেছেন আমরা আমাদের এই 40% পুকুরটাতে 4 কেজি পদ্মা নদীর রেণু ফেলেছিলাম। তো আজকে 2 সপ্তাহ পরে আমরা পোনাগুলাকে কাটাই করতেছি। এইখান থেকে কাটাই করে আমরা গত 2 দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম যে কাটাই পুকুর কিভাবে আমরা প্রস্তুত করেছি। সেই পুকুরটাতে আমরা এই পোনাগুলোকে নিয়ে ছাড়বো এবং ওইখানটাতে হয়তো 7 দিন বা 10 দিন নার্সিং করলেই পোনাগুলো মোটামুটি 1500, 2000, 2500 লাইনে চলে আসবে। এবং দেশ এবং দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে কিছু চাষি ভাইরা আমাদেরকে তাদের অনুরোধে আসলে এবছর ব্যাপক পরিসরে নদীর রেণুপোনাটা আমরা করেছি। আমরা বেসিক্যালি মাছ চাষ প্রতিষ্ঠান, আমরা বড় মাছটা চাষ করি। তো প্রতি বছরই আমরা দেখা যায় যে আমরা নদীর পোনাটা থেকেই করি। সেই 14-15 সাল থেকে আমরা মাছ চাষ যখন থেকে করতেছি, আমরা নদীর মাছ দিয়েই সবসময় চাষ করি। কাপ জাতীয় মাছটা আমরা নদী থেকেই করি। তো দর্শক, নদীর মাছের গ্রোথ অনেক ভালো হওয়ার কারণে আমার ভিডিও দেখে হয়তো বিভিন্ন প্রান্ত থেকে চাষি ভাইরা অনুরোধ করেছেন এবং তাদের অনুরোধেই আসলে এবছর আমরা ব্যাপক পরিসরে পদ্মা নদীর পোনাটা করতেছি। আমরা এরকম ছোট বড় সব মিলায় 4টা পুকুরে নদীর মাছ ফেলতেছি, রেণু ফেলেছি এবং 5টা পুকুরে কাটাই করে নার্সিং করতেছি। তো দর্শক, যাদের নদীর পোনার প্রয়োজন, আমাদের স্ক্রিনে যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে নদীর পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের কাছে নদীর পোনা অ্যাভেলেবেল আছে বর্তমানে। এবং এই পুকুরটার পোনাগুলো আমরা 3 জন চাষি ভাই আমাকে আসলে অ্যাডভান্স করে রেখেছেন। তাদেরকে দিয়ে যদি থাকে পরবর্তীতে হয়তো অন্য চাষি ভাইদেরকে দিতে পারবো। আর নদীর পোনা আসলে দর্শক কেন আমরা চাষ করি, এটার কারণ আমি আমার অনেক ভিডিওতেই বলি যে নদীর মাছ যে কোনো হ্যাচারি যত ভালো মাছই বলেন সব মাছের থেকে সেরা। এটার কারণ হচ্ছে যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো, অনেক বেশি ভালো আসলে গ্রোথ হয় অন্য মাছের তুলনায়, এবং মাছগুলো দেখতে সুন্দর, পাশাপাশি মাছের স্টেবিলিটি ভালো। দর্শক, স্টেবিলিটি ভালো কেন বলি দেখেন, এই যে আমার যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পুকুরের চতুর্দিকে দেখেন যে পাট লাগানো হয়েছে, পাটের যে চাষ করে, পাটের চাষ। এই পাশ দিয়ে একটা খাল চলে গেছে, এই খালটা একদম আমাদের গাং বা নদীর সাথে গিয়ে মিশে আছে। তো এইখানে দর্শক প্রতি বছর আমরা এই পুকুরটাতে হচ্ছে বিলের মাছ, আসলে ন্যাচারাল সোর্সের যে মাছ, এই মাছগুলো খাওয়ার জন্যই সাধারণত আমরা এই পুকুরটাকে রাখি। আমরা বর্ষার সময় কিছু কাঠা ফেলে রাখি এবং বর্ষার শেষে মাছ যখন এই পুকুরটাতে মাছ পড়ে, সেই মাছগুলোকে আমরা সংগ্রহ করার পরে এই পুকুরটাতে দেখা যায় যে আমরা কিছু মাছ ছেড়ে রাখি, সেই মাছগুলো আবার জ্যৈষ্ঠ আষাঢ় মাসে ধরে ফেলি। তো এইরকমটাই করা হয়েছে এই বছর এই পুকুরটাতে আমরা কিছু মাছ ধরে নেওয়ার পরে 4 কেজি রেণু ফেলে রেখেছি। দর্শক, রেণু ফেলার পুকুর বলতে সাধারণত আমরা বুঝি যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি পুকুর। এইরকম নোংরা দেখেন, ঘাস লতা পাতায় আস্তন্ন, এইরকম জায়গাতেও যে রেণুর এত সুন্দর প্রোডাকশন হয়, এটা কিন্তু আসলে একমাত্র নদীর মাছ ছাড়া সম্ভব না। আমি জালটা চাপানোর পরে আপনারা দেখবেন যে কত সুন্দর আসলে পোনা হয়েছে, এবং আল্লাহর অশেষ মেহেরবাড়িতে কী পোনা হয়েছে এটা আমিও জানি না। তবে আমি মাঝে মাঝে ধরে দেখেছি এবং আমার লোকেরা মাঝে মাঝে আসলে গামছা পদ্ধতিতে বা ছোট জাল দিয়ে খেয়াও দিয়ে দেখেছে যে একটু রুই কাতলা, কালীবাউস, মৃগেলের পরিমাণটাই বেশি দেখা যাচ্ছে, কার্প জাতীয় মাছটাই বেশি হয়েছে। এখন আসলে নদীর মাছে কখন কি মাছ হয় এটা বলা যায় না, তবে আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ প্রথমবারের মাছ এইগুলা, প্রথম যখন নদীতে মাছের ডিম দিয়েছে তখন এই মাছগুলোকে সংগ্রহ করছি। তো আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ সব ধরনের মাছই হয়তো ইনশাল্লাহ থাকবে। তো দর্শক, নদীর মাছের কিছু বৈশিষ্ট্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। ধরেন সাধারণ যে হ্যাচারির মাছ, তার থেকে এর গ্রোথ কিন্তু অনেক গুণ বেশি। আমি গত ফাল্গুন মাসে মাছ ছেড়েছিলাম এবং 4.5 মাস পরে জাল টেনেছি। দেখেন 13-14 নম্বর ভিডিও আমার চ্যানেলে আছে, আমার ইউটিউব চ্যানেলে আছে এবং ফেসবুক পেজেও আছে। তো দেখেন দর্শক যে 4.5 মাসে কত সুন্দর মাছ হয়েছে, এবং এইটা একমাত্র নদীর মাছ ছাড়া কিন্তু কোনো দিনও সম্ভব না। কেবলমাত্র নদীর মাছ দিয়ে আসলে এরকম গ্রোথ পাওয়া সম্ভব। এবং দর্শক, মাত্র 2.5 মাসে কি সুন্দর মাছ হয়েছে আমার পুকুরে, এটা হয়তো 14 নম্বর ভিডিওটা, 114 নম্বর হবে এইটা। আপনারা ভিডিওটা একটু দেখে নিন যে কত সুন্দর মাছ হয়েছে। একমাত্র নদীর মাছ দিয়েই কেবল এত সুন্দর মাছ করা সম্ভব। এবং দর্শক, অনেক সময় দেখা যায় যে পানিতে একটু প্রবলেম হইলে বা পুকুরে যদি একটু সমস্যা হয়, মাছ টিকে থাকতে অনেক কষ্ট হয় এবং অনেক সহজে মাছ নরম হয়ে যায়। কিন্তু আমাদের নদীর মাছের একটা সুবিধা হচ্ছে কি, এদের স্টেবিলিটি ভালো,
মানে একটু খারাপ পরিবেশও একটু অনেক সহজে আসলে টিকে থাকার একটা সক্ষমতা এর ভিতরে আছে। আর মাছটা যখন অনেক বড় হয়ে যায়, ধরেন সাধারণ মাছের পরপাখনা মাছ যখন অনেক বড় হয় 7-8 কেজি হয়, পরপাখনা কিন্তু বেশি একটা বড় না থাকার কারণে মাছগুলোকে ফ্যান্সি লাগে না। কিন্তু আমাদের যে নদীর মাছ, এইটার বিষয়টা হচ্ছে মাছটা যখন অনেক বড় হয়ে যায় তখন এর পরপাখনাগুলো অ্যাকোয়ারিয়াম প্রজাতির মাছের মতো অনেক বড় হইতে থাকে। এই কারণেই আসলে নদীর মাছটা দেখতে বেশি সুন্দর লাগে, এইটা একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, যে মাছগুলা যখন বড় হয় মাছের মাথাটা ছোট হয়ে আসে। মাছের মাথাটা ছোট হয়ে আসার কারণে এর মাংসপেশিতে আসলে স্কিনটা ফ্লাপ থাকে, এবং স্কিনে ফ্লাপ থাকে, মাংসপেশি বেশি থাকার কারণে মাছের ওজন কিন্তু বেশি থাকে। এবং এই মাছটা সাধারণত যদি আসলে ভালোভাবে চাষ করা হয়, অরিজিনাল নদীর মাছ হয়ে থাকে, তাহলে দর্শক মাছটা যখন মারা যায় দীর্ঘ সময় আসলে এর ফুলকা যেটা, এই ফুলকাটা দীর্ঘ সময় একদম সিঁদুরের মতো লাল থাকে, অন্য মাছের তুলনায় দীর্ঘ সময় থাকে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আছে দর্শক, মাছ বড় হওয়ার পরে মাছের যে বডি শেপ, অন্যান্য মাছের যেরকম বডি শেপ থাকে তার থেকে এই মাছের বডি শেপ অনেকটাই আসলে আলাদা ধরনের থাকে, দেখতে অনেক সুন্দর থাকে। আর স্টেবিলিটির কথা বলছি, আপনারা দেখেন আমার ভিডিওতে যে আমি পদ্মা নদী, আমার মেন নদী, এইখান থেকে 20-25 কিলো দূরে, সেইখান থেকে আমি ড্রামে করে রেনু নিয়ে আসছি। একটা ড্রামে করে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি করে রেনু নিয়ে আসি, কিন্তু একটা রেনুও মারা যায় না। এইখানে যদি আসলে হ্যাচারির মাছ হইতো তাহলে একটা তো দূরের কথা, 95% রেনুই কিন্তু মারা যাইতো এবং ছাড়ার সাথে সাথেই কিন্তু ড্রামে ভেসে থাকতো। অথচ আমরা ড্রামে একদম কাদা পানি দিই, সেই গাঙ্গের যে ঘোলা কাদা পানি, সেইটা দিয়ে নিয়ে আসি, একটা মাছও মারা যায় না। এইটাই আসলে নদীর মাছের একটা স্পেশালিটি। নদীর মাছ এই জন্যই আসলে স্টেবিলিটি ভালো সবসময় বলি। আর মাছ যখন সাধারণত বিক্রি করতে যাবেন, এই মাছটা দেখতে সুন্দর হওয়ার কারণে মাছের দামটা একটু ভালো পাওয়া যায়। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে দর্শক সাধারণত বৈশাখ, জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস, শ্রাবণ মাস, এই টাইমটাতেই মাছের দামটা বেশি ভালো থাকে। বিশেষ করে আমাদের দেশে যখন পাট কাটা শুরু হয়, সমস্ত জলাশয়ের পানি পৌঁছে যায়, মাছের যে ন্যাচারাল সোর্সের মাছের যখন আসলে অভাব হয়, তখনই দেখা যায় যে মাছের দামটা অনেকটা বাড়ে। ওই সময় দেখা যায় সব চাষির মাছেই কিন্তু ডিম থাকে। ধরেন যারা ভালো চাষি তারা কি করে, যে অনেক পোনা করে, সেইখান থেকে ধরেন তার মাছ লাগে 30,000, কিন্তু মাছ করে তারা 1 লক্ষ 1.5 লক্ষ। সেখান থেকে মাথার মাছগুলোকে বেছে বেছে নিয়ে তারা চাষ করে, এটা আমি খেয়াল করে দেখেছি। তো মাথার মাছগুলো সাধারণত ফিমেল হয়, এবং এই মৌসুমে দেখা যায় ফিমেল মাছগুলোতে ডিম চলে আসে। তো এই ডিমওয়ালা মাছ কিন্তু সবসময় কিন্তু দর্শক একটু দাম কম থাকে বাজারে। এই ডিম হয়ে যাওয়ার কারণে চাষিরা কিন্তু মাছের আসলে পরিপূর্ণ দামটা পান না, এই জন্য যে সমস্যাটা হয়। কিন্তু আমাদের নদীর মাছে কিন্তু দর্শক মিনিমাম 3 থেকে 4 বছরের আগে কিন্তু ডিম আসে না, এইটা একটা সুবিধা। আপনি অনেক বড় করবেন তারপরও ডিম আসবে না, 4 বছর হয়ে গেলে তখন ডিম আসে, এইটা একটা সব থেকে ভালো দিক নদীর মাছের। আমি কিছুদিন আগে জাল টেনেছি, সপ্তাহখানেক আগে, আপনারা দেখেছেন যে আমার একটা মাছেও ডিম হয় নাই। মানে এই সিজনে সবার মাছের ডিম, কিন্তু আমাদের পুকুরের মানে 2টা মাছও পাবেন না। এই 2500 রুই মাছ এবং 400 কাতলা মাছের ভিতরে যদি 2টা মাছও পাবেন না আপনারা, যে 2টা মাছের ডিম আছে, 2টা তো দূরের কথা, একটা পিস মাছও নাই ইনশাল্লাহ। তবে অনেক ক্ষেত্রে 2-1 পিস মাছে আসলে 1% মাছের ডিম হইলেও হইতে পারে, তবে কখনো সাধারণত হয় না, আমি দেখি নাই, হতে দেখে নাই। 2-একটা মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা একটু খারাপ থাকতেই পারে। আর নদীর মাছের আরেকটা বিষয় আছে, মাছগুলা কিন্তু আসলে ইনব্রিডিং মুক্ত। কারণ নদীর মাছ কখনো তার ভাই বোনের সাথে বাচ্চা করে না। নদীর মাছ সবসময় কিন্তু তাদের ভাই বোনকে অ্যাভয়েড করে আসলে অন্য একটা পুরুষ মাছ বা ফিমেল মাছ খুঁজে নিয়ে তারপরে বাচ্চা করে, এটা একটা সুবিধা। তো ইনব্রিডিং মুক্ত থাকার কারণে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হয়, গ্রোথও কিন্তু ভালো হয়, এটা একটা সুবিধা। আর দর্শক দেখেন, ধরেন আমার একটা হ্যাচারি আছে, আমি এই মাছটা আরও 15 দিন পরে ডিম নেওয়া যাবে, কিন্তু আমি ইচ্ছা করলে এখনই কিন্তু ডিম নিয়ে নিতে পারি। কিন্তু নদীর মাছের বিষয়টা এরকম যে আমাদের নদীর মাছের জ্যৈষ্ঠ মাসে ডিম ছাড়ে, আষাঢ় মাসে ডিম ছাড়ে, শ্রাবণ মাসে ডিম ছাড়ে। এর অর্থ হচ্ছে যখন আসলে ডিমটা পরিপক্ক হয় ঠিক তখনই ছাড়ে। এই পরিপক্ক হওয়ার আগে কিন্তু কখনোই মাছের ডিম ছাড়বে না, এটা একটা বিষয়। তো পরিপক্ক ডিমগুলো যখন ম্যাচিউরড হয় তখনই যখন আসলে ছাড়া হয়, ওই সময় দেখা যায় যে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু এই জন্যই ভালো হয়, এবং এই কারণেই আসলে এই মাছ অনেকটা পুষ্টিগুণ সমৃদ্ধ হয়, এটা একটা বিষয়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ফেসবুক পেজটাকে আপনারা লাইক দিয়ে আমাদের ফলো করে আমাদের সাথে থাকুন। এবং আমাদের ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ পাবেন, যেটাতে পরবর্তীতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও ইনশাআল্লাহ উপকার হবে।
তো দর্শক এখন চলেন জালটা চাপানোর পর আমরা দেখি যে আসলে কি পরিমাণ মাছ উঠে আসে। তবে পোনার সাইজ মোটামুটি বড় হয়ে গেছে। এইখানে দেখতে পাচ্ছেন পোনায় যে চিটচিট করে উপরে হয়তো যে একটা পানির উপর স্বর আছে এইটা খাচ্ছে। এইগুলা খেয়ে কিন্তু মাছ দেখা যাচ্ছে দর্শক জেগে আছে। তো দর্শক পানি অনেক বেড়ে যাওয়ার কারণে অনেকটা হঠাৎ করে দুই হাতের মতো বা 3 ফিটের মতো পানি বেড়ে গেছে। 3 ফিট 2.5 ফিট পানি বেড়ে যাওয়ার কারণে যেটা দেখা যায় যে মাছ কিন্তু একটু উঠতে হয়তো কষ্ট হবে। তো এই জন্য আমরা 2-3 বার জাল টানবো। 2-3 বার জাল টেনে এইখান থেকে মাছগুলোকে কাটাই করব। তো দর্শক জাল চাপানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের নদীর পোনার এই পুকুরে রেণু ফেলেছি, সেই রেণু থেকে কি কি মাছ হয়েছে এবং এই মাছের ভিতরে কি কি মাছ আছে এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন আমাদের পোনাগুলাকে চাপানো হয়ে গেছে। এখন এইভাবে স্রোত দিয়ে একপাশে এনে পরিষ্কার করে পরবর্তীতে এইখান থেকে আমরা আমাদের যে কাটাইয়ের পুকুর সেই পুকুরে নিয়ে যাব। তো দর্শক এই ছোট মাছের ভিতরে দেখেন যে কিছু মাছ একটু সাইজে বড় হয়ে গেছে। এইগুলা হচ্ছে রুই মাছ, একদম অরিজিনাল যে নদীর রুই মাছ, সেই রুই মাছটা। হ্যাঁ, দেখেন যে কত সুন্দর মাছ হয়েছে মাশাআল্লাহ। এবং এই মাছের ভিতরে দর্শক বেশি আছে রুই এবং কাতলা মাছটা বেশি দেখা যাচ্ছে। রুই কাতলা মাছের সংখ্যাটা পরিমাণটা বেশি দেখা যাচ্ছে এবং পাশাপাশি টাইটকেনি আছে, চেলা চান্দা, আসলে নানা ধরনের মাছ নদীর মাছে হয়, চিতল বল হয়, অনেক ধরনের মাছ হয়। এরকম আসলে আমরা ছাড়ার পরে এখন আবার যখন 2 সপ্তাহ হয়ে যায় তখন এভাবে কাটাই করে এখান থেকে যে অবাঞ্ছিত যে আসলে সবভোজী জাতীয় যে মাছগুলো থাকে সেইগুলাকে বেছে বেছে এখান থেকে আলাদা করি। কত ধরনের মাছ যে আসলে হয় এটা বোঝানো আসলে মুশকিল, নানা ধরনের আসলে মাছ হয়ে যায়, এটা একটা বিষয়। তো দর্শক এখন এই পোনাগুলো হয়তো এভারেজে মোটামুটি 12-14 হাজার কেজি হবে। এই মাছগুলোকে এখন কাটাই করে আমরা আমাদের যে কাটাইয়ের পুকুর সেই পুকুরে দিয়ে দিলে ইনশাল্লাহ হয়তো আগামী 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে হয়তো 2000-2500 লাইন ইনশাল্লাহ চলে আসবে। তো যাদের এই নদীর পোনা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারের সাথে যোগাযোগ করেন। ইনশাল্লাহ যদি পোনা অ্যাভেলেবেল থাকে আপনাদেরকে পোনা দেওয়া যাবে ইনশাল্লাহ। দর্শক রুই আছে, কাতলা আছে, পাশাপাশি টাইটকেনি মাছটাও কিছু পরিমাণে দেখতে পাচ্ছি। টাইটকেনি মাছ আছে, ঘুইন্না আছে এবং এর সাথে দেখেন দর্শক এই যে দাগ কালা যে মাছটা দেখতে পাচ্ছেন মাঝখানে একটা দাগ, এইটা হচ্ছে টাইটকেনি মাছ। সোনালি কালার এগুলো হচ্ছে রুই কাতলা এবং কালীবস মাছ ছিটছাট 2-1টা দেখা যাচ্ছে। তবে পানি বেড়ে যাওয়ার কারণে আসলে কালীবস মাছটা ওঠে নাই। কালীবস মাছটা হয়তো পরবর্তীতে আমরা ভাসিয়ে ধরবো, আমরা খোল দিয়ে ভাসিয়ে ধরা লাগতে পারে, অথবা যখন পচা পানি বাইরে থেকে ঢুকে যাবে তখন এমনিতে সব মাছ ভেসে থাকবে, তখন হয়তো কালীবস মাছগুলো ইনশাল্লাহ পাওয়া যাবে। তো আজকে পোনার যে পরিমাণ তাতে মনে হচ্ছে হয়তো ইনশাল্লাহ 1 মনের মতো ধানি হবে ইনশাল্লাহ। 1 মন বা 1.5 মনের মতো ধানি আজকে ইনশাল্লাহ আমরা পাবো, হয়তো এরকম পরিমাণই হয়তো হবে। একটু আপনাদেরকে দেখাই মাছগুলা। মাশাআল্লাহ দর্শক, আমি সবসময় আমার ভিডিওতে বলি যারা মাছ চাষ করেন, ধরেন আপনার 20,000 মাছ লাগলে সবসময় 1 লক্ষ মাছ স্টক করবেন। সেটা আমার পোনা থেকে হোক বা কোনো হ্যাচারি পোনা থেকে হোক, যেখান থেকেই হোক না কেন পরিমাণে একটু বেশি পোনা স্টক করবেন। এটা একটা কারণ হচ্ছে যে বেশি পোনা স্টক করলে যেটা হবে যে আপনি বেছে বেছে যদি মাথার মাছগুলো চাষ করেন, দেখেন এই একই পোনার মাঝে থেকে দেখেন কিছু পোনা একটু সাইজে বড় বড় দেখতে পাচ্ছেন। এই পোনাটা দেখেন, এটা এখনই মনে হয় যে 250-300 লাইনে চলে আসছে। নদীর রুই মাছ, অরিজিনাল পদ্মা নদীর রুই মাছ। দর্শক এই মাছের একটা বৈশিষ্ট্য আপনাদেরকে আমি দেখাই। দেখেন যে এই মাছটার পর পাখনাগুলা কত বড় বড়, পর পাখনাগুলা বড় বড় এবং মাথাটা মাছের দেহের তুলনায় একটু ছোট টাইপের। এটা আসলে নদীর মাছের বৈশিষ্ট্য। দর্শক অনেক পোনা স্টক করে যদি এরকম শুধুমাত্র মাথার মাছগুলোকে চাষ করা যায় তাহলেই আসলে দুর্দান্ত লেভেলের মাছ হবে, এটা একটা বিষয়। বল মাছ উঠছে দর্শক, দেখেন এগুলো আমাদের অরিজিনাল পদ্মা নদীর পোনা। আলহামদুলিল্লাহ খুবই ভালো পোনা হয়েছে, নানা ধরনের মাছ হয়েছে। তবে প্রথমবার যখন পোনা আসে তখন রুই কাতলার পরিমাণটা একটু বেশি হয় এবং অল্প ছিটছাট কিছু টাইটকেনি এবং কিছু ঘুইন্না মাছ দেখা যাচ্ছে। তো আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ খুবই ভালো পোনা হয়েছে আলহামদুলিল্লাহ। ওখানে গোলাইলে কিন্তু কোনো আসবে, ওখানে গোলাইলে কিন্তু কোনো আসবে।
দর্শক দেখেন এইগুলো হচ্ছে কাকিলা মাছ। হ্যাঁ, আমরা আমাদের আঞ্চলিক ভাষায় বলি কাকিলা মাছ। অনেকে অনেক নামে আসলে এই মাছগুলোকে চিনে থাকবেন। এটা এক একটা মাছের এক একটা অঞ্চলভিত্তিক মাছ। আসলে নদীর মাছে নানান ধরনের মাছ হবে, কিন্তু এই মাছের ভিতরে আমাদের মূল যে কাঙ্ক্ষিত ফসল সেটা হচ্ছে রুই, কাতলা, কালীবাউস, মৃগেল। আর আমি বিশেষ করে টাইটকেনি বা রাইক যে মাছটা, ওই মাছটা চাষ করি ব্যাপক আকারে। আমার ওই মাছগুলো লাগে। ওই টাইটকেনি বা রাইক মাছটা, ওই মাছটা আমি প্রতি বছরই বেছে বেছে আমার চাষের পুকুরে দিই। আমি টাইটকেনি বা রাইক মাছের পোনাটা অন্য জায়গা থেকে সংগ্রহ করি এবং নদী থেকে যেগুলো পাই সেগুলোও রেখে দিই, কারণ নদীরগুলোর গ্রোথ আসলে দুর্দান্ত লেভেলের হয়। এটা একটা আসলে স্পেশালিটি। দর্শক এই মাছগুলা দেখেন, এইগুলা হচ্ছে দর্শক চান্দা মাছ, গাংচেলা মাছ এবং যে খড়কুল্লো মাছ বলেন, অনেকে বলেন খল্লা মাছ, সেই মাছগুলা। এই মাছগুলো নদীর মাছের সাথে হয়, যেটাকে আসলে আমরা খল্লা মাছ নামে চিনি, বা পানির উপরে যে ভেসে থাকে খড়কুল্লো মাছ বলেন অনেকে। ওই মাছগুলোও ইনশাল্লাহ সব ধরনের মাছ হয় নদীর মাছের সাথে। আলহামদুলিল্লাহ দর্শক দেখেন, ইনশাল্লাহ প্রথম টানে আমরা প্রায় 1 মনের মতো মাছ পাইছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ এর পরের টানেও হয়তো আবার পাওয়া যাবে এই পরিমাণই, কারণ প্রচুর জঙ্গল নোংরা আসলে ময়লা আবর্জনা হয়ে গেছে পানি বাড়ার কারণে। এখন পাতিলে করে আমরা ওই কাটায়ের পুকুরে নিয়ে পোনাগুলোকে ট্রান্সফার করতেছি। এই প্রথম অল্পই থাক, তারপরের টিপে বেশি দেওয়া যাবে। হ্যাঁ, চালু করে পানি দেন। ওই যেটা ওইটাতে ওইটাতে ওই পানি দেন। তাও এক জাপিতে 3 কেজি নিচে যায় নাই। দর্শক আমি আমার পূর্বের ভিডিওতে বলেছি যে আমাদের গাঙ্গের পোনার সাথে আসলে অনেক ধরনের মাছ হয়। চিতল হয়, বোয়াল হয়, আইর হয়, নানান ধরনের মাছ হয়। এটা দেখেন চিতল মাছ। এরকম আরও আছে, এই জালের ভিতরে আরও আছে। তো এই জালের ভিতরে হয়তো আরও বেশ কিছু পরিমাণ আছে। তো এইটা পাইছি, এটা ভিডিও করার জন্য উঠাই আনছি। তো দর্শক দেখেন, এগুলো অরিজিনাল পদ্মা নদীর চিতল। তো যারা চিতল, বোয়াল, আইর চাষ করেন, এই টাইপের মাছগুলা পোনাগুলো যদি আসলে পুকুরে ছাড়া যায়, দুর্দান্ত লেভেলের আসলে মাছ হবে। আলহামদুলিল্লাহ দর্শক দেখেন, এইগুলা ম্যাক্সিমামই হয়েছে রুই এবং কাতলা মাছ হয়েছে। কিছু কিছু অল্প পরিমাণে কিছু মাছ আছে যেগুলো হচ্ছে চেলা, চান্দা অল্প পরিমাণে আছে। এবং দর্শক আমি আমার সবসময় ভিডিওতে বলি যে আমরা এই মাছগুলাকে ছাড়ার পরে, মানে রেণুগুলাকে ছাড়ার 1-2 সপ্তাহ পরে আমরা যেটা করি যে এরকম জাল টান দিয়ে কিছু মাছ থাকে, যে অবাঞ্ছিত কিছু মাছ থাকে, যেমন শৈল, বোয়াল, গজা, রাইট, চিতল, এইগুলাকে আলাদা করে। এটা দেখেন দর্শক, এটা হচ্ছে বোয়াল মাছের বাচ্চা। এখন যদি এই মাছগুলাকে আলাদা করে না দিই, চিতল মাছ পাইলাম, বোয়াল মাছ পাইলাম, এই মাছগুলাকে যদি আলাদা করে আসলে বেছে বেছে না ফেলে দিই, তাহলে যে সমস্যাটা হবে সেই সমস্যাটা হচ্ছে এই মাছগুলা বড় হয়ে সব মাছকে খেয়ে ফেলবে। এই জন্য রাক্ষুসে মাছ নিধন করে তারপরে মাছ ছাড়তে হবে, এটা একটা সিস্টেম। দর্শক আল্লাহর অশেষ মেহেরবানিতে দেখেন রুই এবং ইয়েটাই বেশি, কাতলাটাই বেশি। কিছু টাইটকেনি মাছও আছে আলহামদুলিল্লাহ। নিচে মৃগেল আছে, নিচে থাকবে মৃগেল মাছ। দর্শক আমি আমার ম্যাক্সিমাম ভিডিওতে একটা কথা বলি যে যাদের এলাকাতে নদীর পোনাটা নিয়ে আসলে কাজ করার অপরচুনিটি আছে, যাদের এলাকায় নদীর পোনাটা পাওয়া যায়, আপনারা সবাই নদীর পোনাটা দিয়ে চাষ করেন। হ্যাঁ, তো দর্শক নদীর পোনা দিয়ে যারা চাষ করতেছেন
তাদের জন্য একটা সাবধানতা হচ্ছে যে আপনারা পোনা ছেড়েই শুধু রেখে দিবেন না, ছেড়ে দেওয়া 7 দিন 8 দিন বা 10 দিন পরে অবশ্যই পোনাগুলোকে কাটাই করবেন। কাটাই করার সময় অবশ্যই বেছে বেছে বল, চিতল, আইস যে রাক্ষসে মাছগুলো থাকবে সেই মাছগুলোকে কিন্তু ফেলে দিতে হবে, না হলে কিন্তু এই মাছই বড় হয়ে আপনার সম্পূর্ণ মাছ খেয়ে ফেলবে। আমি অনেক দিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম, সেই ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে আমার এক ভাইয়ের প্রায় 2 একর একটা পুকুরে মাছ ছেড়েছিল, মাছ সব ম্যাক্সিমাম মাছই খেয়ে ফেলেছিল, গজার মাছ, বোয়াল মাছ, আইড মাছে। নদীর পোনার সাথে আসলে নানা ধরনের সহজে প্রজাতির মাছ হয়। দর্শক এই দেখেন আজকে আমরা চিতল মাছ পেয়েছি, আপনারা দেখেছেন, দেখেন যে 2টা বল মাছ পেয়েছি। এইগুলা কিন্তু হিউজ পরিমাণে পোনা খেয়ে কিন্তু আপনার সম্পূর্ণ পোনাগুলাকে কিন্তু ধ্বংস করে দেবে। আর এগুলো অনেক ভালো কোয়ালিটির বল, পদ্মা নদীর বল, এগুলো অবশ্যই ভালো কোয়ালিটির এবং এগুলা যে কোনো মাছের থেকেই আসলে ভালো কোয়ালিটি, কারণ পদ্মায় অনেক বিশাল বড় বড় বল মাছে বাচ্চা ছাড়ে। আর আরেকটা বিষয় হচ্ছে দর্শক, এই পুকুরটাতে দেখেন যে ময়লা আবর্জনার পরিমাণ কিন্তু অনেক বেশি, মানে চারপাশে যে জঙ্গল এগুলো একটু বেশি হয়ে গেছে, এই কারণে না হলে আরও বল মাছ পাইতাম, মিনিমাম 10-20টা 50টা পাওয়া যাইতো বল এবং চিতল মাছ। তো এই মাছগুলোকে আমরা মারবো না, এই পাশেই যে নদী আছে মানে বিল আছে, এই বিলে আমরা ছেড়ে দেবো। এগুলো বড় হলে যদি কেউ পায় তাহলে অন্তত মানুষ তো আসলে খেতে পারবে, এটা চিন্তা করে। তো দর্শক আমরা গত বছর যখন মাছ ছেড়েছিলাম সেই মাছের ভিতরে আইড় মাছ পেয়েছিলাম এবং সেগুলো প্রায় 2 কেজি 1.5 কেজি এরকম সাইজ হয়ে গিয়েছিল, কিন্তু এই বছর এখন আইড় মাছ পাই নাই। তবে পানি অনেক বেশি থাকার কারণে বল এবং চিতল পাইছি, তবে আইড়টা এখন আমরা ওইভাবে পাই নাই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, যাদের নদীর পোনা লাগবে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা নদীর পোনাটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। একেবারে অরিজিনাল যে পদ্মা নদীর পোনাটা ওইটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন ইনশাআল্লাহ, 100% পিওর পোনাই পাবেন। তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। দর্শক আমরা আজকে এই পুকুরে 3বার বা 4বারের মতো জাল টানছি, 3-4বার জাল টেনে মাছগুলোকে এই পুকুর থেকে আমরা ট্রান্সফার করে আমাদের কাটায়ের পুকুরে নিয়ে যাচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। দর্শক Una cartilla lo vende una luz.